এই যে কয়েকদিন ধরে যে রাস্তাঘাট, অফিস আদালত, তারপরে যে চার দোকান, তারপরে ধরেন যে এই যে ডাইনিং রুম, তারপরে যে বেডরুম, বেডরুম থেকে গভীর রাতে, এই সব কটা জায়গা থেকে গভীর রাতে পাঁচটা শব্দ আমরা খুব বেশি শুনতে পাচ্ছি। তা কি জানেন? তাহলে হচ্ছে একটা হচ্ছে ইসকন, একটা হিন্দু, একটা মুসলমান, একটা বাংলাদেশ আর একটা ভারত। আজকের এই ভিডিওতে আমরা আমরা জানার চেষ্টা করব যে এই ইসকন কি। তারপরে ধরেন যে এই যে শেখ হাসিনা মোদী সরকার ইসকন আর হিন্দু হিন্দু এই দুটোকে মিলায় বাংলাদেশে কি কোনো রাজনীতি ভাব পারতেছে? সেই বাদে কি আবার ইউনূস সরকার পা দিয়ে আবার কি কানতেছে? এই পাঁচটা শব্দ ব্যবহার করে ভারতের যে জাতীয় গণমাধ্যম, এরা আবার কি ন্যাংটা বাবা চরিত্রে মাইন্দুলি বিক্রি করতেছে? আবার সেই মাইন্দুলি বিক্রি করার মধ্যে দিয়ে বাংলাদেশের কয়জন সেই মাইন্দুলি কিনতেছে? আবার আমেরিকার জন্য কোন কয়টা সেই মাইন্দুলি কিনতেছে? চলুন তাহলে আমরা শুরু করি আজকে আমাদের এই আর আপনি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখেন, আর পরবর্তী আপডেট ভিডিও পাতে আমাদেরকে একটু বেল আইকন বাটনটার সাথে সাথে ক্লিক করে রাখেন। ইসকন কি? ইসকন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটা একটা হচ্ছে হিন্দু সংগঠন। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে এটা হচ্ছে প্রতিষ্ঠা হয়। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। এইটা হচ্ছে ইসকনের মূল মন্ত্র। সংগঠনটা হচ্ছে যে বিশ্বব্যাপী কৃষ্ণ চেতনা প্রসারে আছে কাজ করে। আর বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও ইসকনের এই কার্যক্রম পরিচালনা হয়। আর এই সাম্প্রতিক বাংলাদেশে ইসকন নিয়ে ব্যাপকভাবে আলোচনা আসতেছে। তা চলেন, কেন বাংলাদেশের সাম্প্রতিক এটা নিয়ে আলোচনা হলো সেটা একটু শুনে আসি। শেখ হাসিনাও মোদির ইসকন পাশ। রাজনৈতিক যারা পণ্ডিত আছে, এই পণ্ডিতরা মনে করতেছে যে 5 আগস্টের পূর্বে ইসকনের নেতারা রাজনৈতিক ইস্যুতে কোনো এরকম কথাবার্তা কইনি। তবে দেশের ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে এই নেতাদের মধ্যে আছে যে এই যে চিন্ময় কৃষ্ণ দাস, সে আসছে ধর্ম নেতা থেকে কয়েকদিনের ভিতরে আছে রাজনৈতিক নেতা হয়ে ওটা শুরু করেছে। শুরুতে তার নেতৃত্বে চট্টগ্রামে একটা সমাবেশ করে। এই সমাবেশটা আছে বাংলাদেশের ইতিহাসে ইসকনের আর কোনো নেতা এর আগে আর কোনোদিন করেনি, এটাই প্রথম। চট্টগ্রাম থেকে সমাবেশ করার পর সেই জায়গা থেকে আবার ঢাকার দিকে আবার লং মার্চের ঘোষণা দেয় এরা। আবার কয়েকদিন পরে আবার রংপুরে কয়েকদিন পরে সমাবেশ করে। এরপর পর্যায়ক্রমে সমাবেশে সারা দেশে সমাবেশ করার ঘোষণা দেয়। এরকম পরিস্থিতি দেখে ইউনূস সরকার, তারপর ধরেন যে এই যে রাজনৈতিক দল, অন্যান্য যে ছাত্র সংগঠন, এরা খুব সম্ভাব্যভাবে এর ভিতরে একটা ষড়যন্ত্র গন্ধ খোঁজা শুরু করেছে। চট্টগ্রামের এই সমাবেশে আবার আর ঘটনা ঘটে গেছে যে জাতীয় পতাকার উপরে এই ইসকনের নাকি বা হিন্দু ধর্মের কোন আরেকটা পতাকা উঠাইছে, সেটা নিয়ে আবার দেশদ্রোহী মামলা খেয়ে গেছে এই যে এই নেতা। এরপর আছে চিন্ময় কৃষ্ণ, এই যে ওরফে আছে চন্দন কুমার দাস, এরা আছে যে ধরে আছে গ্রেপ্তার করে ফেলেছে। ইসকনের পক্ষ থেকে আবার এর মধ্যে আবার সংবাদ সম্মেলন করে ঘোষণা দিচ্ছে যে এই ইসকনের যে এই নেতা চিন্ময় কৃষ্ণ, এরা বেশ আগে আগে সরকারের আমলেই এরা হচ্ছে যে বহিষ্কার করে দিচ্ছে এই ইসকনের থেকে। এর ফলে এই ইসকনের এই লিডাররা এখন করছে যে ওর যে এইসব দায় দায়িত্ব, যে সব কার্যকলাপ শুরু করেছে, এর দায় দায়িত্ব, তারপরে বাংলাদেশে তারপরে এই বর্তমান কয়েকদিনের যে পরিস্থিতি, এই সকল দায় দায়িত্ব ইসকন নিতে পারবে না। আর ইসকনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে আবার ধরেন যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এরা আবার দাবি করতেছে কি জানেন? এরা দাবি করতেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে মোদী সরকারের সহযোগিতায় বাংলাদেশে একটা এই যে পরিবেশ আছে, শান্ত পরিবেশ, এইটারে নষ্ট করার জন্য আছে ওই জায়গায় বসে বসে এই রাজনৈতিক ফাঁদটা পাতেছে। আর একটা বিষয় আলোচনা করে চলুন, সেটা হচ্ছে ইউনূস সরকার কি এই ফাঁদে পা দিয়ে কি আবার কাঁদতেছে? রাজনীতিক এই সংগঠন যারা আছে আবার এরা এটা দাবি করতেছে যে শেখ হাসিনা সবসময় দুটো ট্রাম্প কার্ড নিয়ে হচ্ছে যে রাজনৈতিক মাঠে হচ্ছে ফাঁদটা পাতে। একটা ট্রাম্প কার্ড হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতন, আর একটা ট্রাম্প কার্ড হচ্ছে লাশের খেলা। ইসকন নেতার মাঠে নামাই দিয়ে হচ্ছে যে এই ট্রাম্প কার্ডটা হচ্ছে যে শেখ হাসিনা হচ্ছে যে খেলতেছে, এটা এরা হচ্ছে যে তারা হচ্ছে ধারণা করতেছে। আবার এর ভিতর দিয়ে মোটামুটি হচ্ছে যে এই যে মোদী সরকারের যত চালাবেলা আছে এরা আন্তর্জাতিক ভাবে এটা মোটামুটি আবার প্রচার করে এটা বুঝাতেও সক্ষম হয়েছে যে বাংলাদেশে যে ধর্মীয় যে হিন্দু ধর্মের যে লিডার, ওরা হচ্ছে যে বিনা কারণে আটক করা হয়েছে। আর হিন্দু ধর্মের যত অনুসারী আছে এগুলোর হচ্ছে বিনা কারণে ভয়াবহভাবে নির্যাতন করা হচ্ছে। আরেকটা বিষয় কি জানেন? আরেকটা বিষয়, ভারতীয় যে গণমাধ্যমগুলো মানদুলি বিক্রি করা শুরু করে দিচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর যে একটা আলোচনা পর্যালোচনা, এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এই বাংলাদেশে এই যে নির্যাতনের এসব এইগুলো হচ্ছে মিথ্যা ঘটনা, মিথ্যা প্রচার। এইগুলো ভারতের এই গণমাধ্যমগুলো জঘন্যভাবে নির্লজ্জের মতো আছে আন্ডার গার্মেন্ট খুলে এইগুলো হচ্ছে যে তারা হচ্ছে যে ন্যাংটা বাবা সাইজে গেছে। ন্যাংটা বাবা সাইজে এইগুলো হচ্ছে জোরপূর্বক ভাবে বাংলাদেশের এই ঘটনাগুলোরে তারা হচ্ছে আন্তর্জাতিক ভাবে প্রমাণ করার চেষ্টা করতেছে যে শত শত সংখ্যালঘু এই জায়গা হচ্ছে যে নির্যাতনের শিকার হচ্ছে। আবার আরেকটা বিষয় আবার
এই গণমাধ্যমগুলো এবং গণমাধ্যমে যারা কথাবার্তা কয় ইদানিং এরা আবার একটা জিনিস বলতেছে যে উপস্থাপক গুলোর হচ্ছে যে এই গণমাধ্যমগুলো ইন্ডিয়ার গণমাধ্যমের উপস্থাপক এইগুলারা দেখে মনে হয় যে এরা হচ্ছে যে এমন একটা অঙ্গভঙ্গি যে এখনই বাবা মনে হয় ধান থেকে লাফ দিয়ে উঠবে। আবার মাঝে মাঝে দেখে মনে হচ্ছে যে বাবা মনে হচ্ছে যে এই গড়াগড়ি খেলো। বাবা আবার মাঝে মাঝে বলে ওঠে, এই আমার কথা বিশ্বাস না করলে তুই ধ্বংস হবি, আয় আয় আমার কাছে আয়, একটা মাইন্দুলি নে, আমার থেকে একটা মাইন্দুলি নে, মাইন্দুলি তোর রক্ষা কবচ। এর ভিতরে লাইনে দাঁড়ায় শয়ে শয়ে মানুষ আছে যে মাইন্দুলি কেনার জন্য আছে, হিড়িক লেগে গেছে, সাইডের সিরিয়ালে দাঁড়ায় আছে মাইন্দুলি কিনতেছে। এর ভিতরে বাংলাদেশেরও কিছু মানুষ মাইন্দুলি কেনা শুরু করেছে। তবে এই যে মোদী সরকার, এই সরকারের যারা এই যে চালাবেলা এই যে চ্যানেল দুই একটা আছে, একে টার্গেট কিন্তু বাংলাদেশি কাস্টমার না, একে টার্গেট আছে কি, একে টার্গেট আছে আমেরিকান কাস্টমার। ইসকনের যাত্রাও শুরু হয়েছিল কিন্তু এই আমেরিকায়, ইসকনের বিরাট অনুসারী রয়েছে সেই জায়গায়। এখন বাংলাদেশের ইস্যুতে ইসকনের নেতারা আমেরিকারা কি করবে, গরম করবে। আমেরিকায় হচ্ছে যে এখন তারা কি করবে, আর একটা জিনিস, ন্যাংটা বাবা আর আছে পাগলা বাবা সম্মেলন করবে, সম্মেলন করে মাইন্দলির উপরে বিশাল একটা ছাড় দেবে, ছাড় দিয়ে মাইন্দলি বিক্রি করা শুরু করবে। এরপর আন্তর্জাতিক মহল আছে বিভিন্ন সবাই ডাইকে ঢুকে বলবে যে বাংলাদেশে মানবাধিকার একদম শেষ, মানবাধিকারের কিচ্ছু নেই বাংলাদেশে। আর একটা কি জানেন, আর একটা আছে লাশের খেলা। অনেকে মনে করতেছে যে একজন আইনজীবীরা কুপায় যে মারা হয়েছে, তারপরে মসজিদে আছে ইচ্ছাকৃত ভাবে যে ভাঙচুর পরিকল্পনা করা আছে, এগুলো আছে মূলত হিন্দু আর মুসলমানকে ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার একটা বিশাল আয়োজন। তবে সেক্ষেত্রে আছে রাজনৈতিক বিশ্লেষক যারা আছে আমাদের এই এলাকায়, তারা আবার মনে করতেছে যে সাধারণ মানুষ হচ্ছে যে খুব একটা ভালো কাজ করছে, তারা এই রাজনৈতিক এই ফাঁদের ভিতরে পা দিনই দিয়ে, কারণ ওই দিন এই ঘটনা যে চট্টগ্রামে ঘটেছে, বাংলাদেশে আর কোনো জায়গায় একটাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ এই ফাঁদে একদমই পাইতেন, এই জন্যই লাশের খেলাটা আর সফল হয়নি। তবে হিন্দু মুসলমানদের এই খেলাটি কিন্তু ঐতিহাসিক ভাবে বারবার রাজনৈতিক যারা হচ্ছে লুটেরা আছে, তারা হচ্ছে যে এগুলোর কি করে, এগুলো হচ্ছে যে ব্যবহার করে। আর ভারত বাংলাদেশের দিকে তাকালে একটা জিনিস খেয়াল করেন, রাম আর রহিম এরা কি করে, পাশাপাশি বসবাস করে, এরা অপরের দিকে আগায় আসে, সহযোগিতা করে, একজন আর একজনের ভালোবাসে। কিন্তু বারবার এই রাজনৈতিক লুটেরা এর মধ্যে আছে সেদ ঘটায়, সেদ ঘটায় কি করে, তাকে একটাই উদ্দেশ্য, ক্ষমতা চেয়ারটারে আঁকড়ে ধরা। তবে ভাই বন্ধু সবাই সাবধান, আর ভালো থাকবেন, ভালো রাখবেন। পথ কিন্তু আমাকে এখন অনেক বাকি, জাতি হবে অনেক দূরে। কমেন্টে আপনার মতামত জানান, আর পরবর্তীতে আমাকে চ্যানেলের আপডেট ভিডিও পেতে একটু সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি অন্য মানুষেরও এই কন্টেন্টটা দেখে ভালো লাগে, যদি আরেকজনটা দেখাতে চান, শোনাতে চান, তাহলে একটু শেয়ার করে দিতে পারেন।